দীপাবলির ছোঁয়ায় বড় ম্যাচের প্রাপ্তি। তা আজকের বড় ম্যাচ একটু আগে তো শেষ হয়ে গেল। তো সেখান থেকে আমাদের কী কী প্রাপ্তি হয়ে এলো, মানে আমি ভালো জিনিসই বলবো, মানে প্রথমেই বলে দিচ্ছি, মানে সতর্কীকরণ, ভালো জিনিসই বলবো, আপনাদের মন ভালো হয়ে যাওয়ার মতন জিনিসই বলবো। একটু মানে এদিক ওদিক করেই বলবো, কিন্তু মোটামুটি ভালোই বলবো, মন খারাপ করবেন না, আমার অন্তত মন খারাপ নেই। এক এক করে বলি। প্রথমত আমার চ্যাট ফোরামে একটা ছেলে প্রায় গত 7-8 বছর ধরে, মানে 7 বছর ধরে শুরু থেকেই লেখালেখি করে, ডাক্তারি পড়ে একটা ভিন রাজ্যে। তো হঠাৎ করে আমাকে পরশু দিন বলে, দাদা আমি এই প্রথম বড় ম্যাচ দেখতে যাচ্ছি, তো কী কী সতর্কীকরণ তোকে বলে দিলাম। মানে যে বিভিন্ন বিষয় বললাম, যেমন রাজনীতি নিয়ে যেমন আলোচনা না করতে, কেননা মাঠে অনেকে আছে, কেউ তৃণমূল, কেউ বিজেপি, কেউ সিপিএম সমর্থক। এটাও বলে দিলাম যে ইস্টবেঙ্গলের গ্যালারির মধ্যে অনেকে থাকে, কেউ হয়তো প্রো বিষ্ণু, কেউ অ্যান্টি বিষ্ণু, কোনো দরকার নেই, চুপচাপ খেলা দেখে চলে আসবে। তো সেরকমই আরও একটা ছেলে, সে আমার চ্যাটফোনে অনেক লেখালেখি করে, ও আজই গেছে খেলা দেখতে, আমার বাবাও গেছে খেলা দেখতে। আশা করি বাবা খুব বেশি হতাশ হবে না, কেন আমার খেলাটা তো ভালো লেগেছে বেশিরভাগ অংশটা। তো সে বললো, দাদা আমি একটু ভ্লগ বানাবো। আমি বললাম, ঠিক আছে, কিছু আইডিয়া দাও, ইতিহাস নিয়ে বলো। আমি অত ইতিহাসের দরকার নেই, বর্তমানে থাক, ভালো লাগবে কন্টেম্পোরারি কন্টেন্ট তৈরি করা। আমি বললাম, কিন্তু একটা মুশকিল আছে, তুই তো ব্লগ বানাবি, কিন্তু ইস্টবেঙ্গল যদি হেরে যায় তোর ব্লগ তো কেউ দেখবে না, আর জিতলে তো সবাই দেখবে। আমি বললাম, পারলে ব্লগটা দুটো ভাগে কর, একটা ভাগ কর জেনেরিক, মানে যেটা ম্যাচের রেজাল্ট ইন্ডিপেন্ডেন্ট, লোকে দেখবে, আজকে না হলে আজকে অনেকে কিছুটা দেখবে না, কাল পরশু লোকে দেখবে। আর একটা, যদি ম্যাচ জেতে তাহলে তারপর একটা কন্টেন্ট তৈরি করবি, মানে স্প্লিট কর, মানে রিস্কটা একটু মিটিগেট কর, মানে তোর কন্টেন্ট লোকে দেখবে কি দেখবে না। আচ্ছা, খেলা সংক্রান্ত বিষয় আসে। দেখুন, আগে যে ডুরান্ড কাপটা আমরা জিতলাম না মোহনবাগানের সাথে, ওই দিন আমি কলকাতায় ছিলাম, তখন আমি ভারতবর্ষে ছিলাম, তখন ওই 2 সপ্তাহ মতন ছিলাম, এক গাদা পরপর ম্যাচ পেয়ে গেছিলাম। ওই ডায়মন্ড হারবারটা আমি দেখেছিলাম। সেই ডায়মন্ড হারবার নিয়ে এখনও অনেক ইস্টবেঙ্গল ফ্যানের বদ্ধমূল ধারণা সেটা নাকি গট আপ হয়েছে সেটিং ম্যাচ। যে ওই ম্যাচটা একটা সময় না, মানে মোহনবাগান পুরো জাঁকিয়ে বসছিল, মনে হচ্ছিলো ম্যাচটা হাতছাড়া হয়ে যাবে। তারপর আমরা অনেকে শুনলাম যে মোহনবাগান নাকি ফিটনেসের অভাব, সত্যি ওরা তখন সদ্য শুরু করেছিল ওদের প্রি সিজন। আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ, আজকে 18ই অক্টোবর, ওই কিন্তু অজুহাত চলবে না যে আমরা প্রি সিজন করিনি, কেন ওরা অলরেডি এফসির খেলা খেলে ফেলেছে, একটা ম্যাচ হেরেছে, একটা ম্যাচ ইরানে যাওয়ার আগে মুহূর্ত অবধি ওরা প্রস্তুত ছিল। তো আজকের দিনে দাঁড়িয়ে 18ই অক্টোবর কেউ বলতে পারবে না মোহনবাগান সুপার জায়েন্টের কোনো মানে প্লেয়ার জাতীয় দলে আটক, জাতীয় দলে খেলছে বলে নেই, বা কারোর চোট বা প্রিসিজন হয়নি, এই অজুহাত আজকের দিনে চলবে না। কিন্তু আজকে দেখুন কতক্ষণ খেলা হলো, 90 মিনিট না, কিন্তু 130 মিনিট, 90 মিনিট প্লাস 30, 120। এবার আপনি যদি ধরেন প্রথমার্ধে 5 মিনিট, দ্বিতীয়ার্ধে 5 মিনিট, তারপর এক্সট্রা টাইমে সর্বসকলে 4 মিনিট, তো 134 মিনিট খেলা হয়েছে, মোটামুটি সমানে সমানে খেলা হয়েছে। খেলার শুরুর দিকে ওরা একটা পেনাল্টি মিস করেছে 33 মিনিটে, তারপর 35 মিনিটে হামিদ গোল দিল। পেনাল্টি মিস করার আগে ওরা দুটো সহজ সুযোগ পেয়ে গেছিলো, মোটামুটি খুলে গেছিলো ইস্টবেঙ্গলের গোল। আবার হামিদ আবার গোলটা মিস করার পর দুটো সহজ সুযোগ মিস করেছে, তো আমি ধরে নিলাম সমানে সমানে হয়েছে। দ্বিতীয়ার্ধে মোটামুটি তুল্যমূল্যই হয়েছে, এক্সট্রা টাইমেও তুল্যমূল্য হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 130 মিনিট ইন্ডিয়ার হাইয়েস্ট বাজেট টিম, হাইয়েস্ট বাজেট স্কোয়াড, তাকে দেখে কখনোই মনে হয়নি যে ইস্টবেঙ্গল মানে একটা ইনফেরিয়ার স্কোয়াড, মানে স্কোয়াড ওয়াইজ, যেটা কিন্তু আমরা জবে থেকে আইএসএল ইস্টবেঙ্গল ঢুকেছে এবং মোহনবাগান এটিকের সাথে মাঝরাই ঢুকেছে, একটা শুরুতেই একটা বিশাল একটা ফারাক থাকতো। অনেকে বলে না কমা টিম জিতে যায়, সে কমা টিম এইসব প্রাক্তন খেলাতে নিয়ে না মাথাটাতে খারাপ হয়ে যায় আমার। এরা যখন কমা বলতো, সেই কমা আর আজকের কমা এক নয়। ইস্টবেঙ্গল যখন ঢুকেছে তখন ইস্টবেঙ্গলের সাথে এটিকে যতটা গ্যাপ ছিল, টেকনিক্যাল গ্যাপ, সেই গ্যাপটা কোনো কালে এই যারা আজকের দিনে এগুলো বলে, ততটা গ্যাপ ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে কোনো কালেই ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ 18ই অক্টোবর আমরা দেখছি গ্যাপটা কিন্তু সত্যি অনেকটা কমে এসছে। এবার আমরা প্লেয়ারের বিষয়ে আসি। ম্যাচ শেষে আমার সবচেয়ে ভালো লাগলো মহেশকে, একজন আমায় জিজ্ঞেস করছিল, তখন আমি খেলা দেখছি আর মোবাইলে আমি দেখছি, খেলা তো আমি টিভিতে দেখেছি, মানে ল্যাপটপে দেখছি, আর মোবাইলে টুইটারে টুকটাক আপডেট করছি। একজন দেখলাম লিখেছে মহেশ কেমন খেলছে, আমি খেলা দেখবো না তো এখানে টুইট করে। আমি খেলাটা আগে দেখুন, আমি কোনো মিডিয়া চ্যানেল চালাই না,
হ্যাঁ, মিডিয়াটা জাস্ট আমার একটা নেশা। মিডিয়া নয়, এটা একটা চ্যাট ফোরাম। তো আমি আপনার সাধারণ সমর্থক। তার ফাঁকে ফাঁকে একটা চ্যাট ফোরাম চলছে, 7 বছর হয়ে গেল। তা আমি ওকে তখন উত্তর দিইনি। আমি খেলা আগে দেখবো কি, আমি কি মানে মিডিয়া খুলে বসে আছি নাকি যে লোকের উত্তর দিতে যাব। তো ম্যাচ শেষে দেখলাম মহেশ ম্যান অফ দ্য ম্যাচ পেল। মহেশ গোটা মাঠ জুড়ে খেলেছে, এই উইং সেই। আবার মজার কথা মনে করার চেষ্টা করুন, এই মহেশকে কিন্তু মানে বাক্সবন্দি করে লাথি মারার একটা প্রয়াস হয়েছিল গত বছর বিষ্ণুকে তুলে ধরার জন্য। মনে করার চেষ্টা করুন, ওই যে ভুটানে গেলাম আমরা, ভুটানে বিষ্ণুকে টাইম দেওয়া হয়নি, তারপরে বিষ্ণুর এজেন্ট ওই বিদেশে বসে থাকে সে কী ভুজং বাজং দিয়েছে আমাদের কোচকে কে জানে। হয়তো বলেছে তোমাকে ইপিএলে ঢুকিয়ে দেবো, ইপিএলে কোনো ক্লাবে অ্যাসিস্ট্যান্ট কোচ ফোচ করে দেবো, কিছু একটা করে দেবো ওখানে, জানি না, মানে জাস্ট র্যান্ডাম একটা ভাবনা। দীপাবলির আলোয় এরকম উদ্ভট ভাবনা ভাবতেই পারি। তারপর থেকে দেখলাম মহেশকে কেমন যেন একটা সাইড লাইন করে দেওয়ার চেষ্টা হচ্ছিল। একটা সময় মহেশ তো ইন্ডিয়া টিম থেকে বাদ চলে গেছিল তখন। সেই মহেশ আজকে কিন্তু ফুল স্কোয়াড ইস্টবেঙ্গল খেলো, ফুল স্কোয়াড মোহনবাগান খেলো, 130 মিনিট খেললো। 130 মিনিট খেলার পর কিন্তু তাকে ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে ঘোষণা করা হলো। এবং আমার মনে হয় না এটা নিয়ে কেউ আপত্তি জানাবে, কোনো মোহনবাগান ফ্যানও আপত্তি জানাবে বা সুপার জায়েন্ট ফ্যানও আপত্তি জানাবে। এটা একটা আমাদের বড় প্রাপ্তি, মহেশ যে ম্যান অফ দ্য ম্যাচটা হলো। এবার আসি জে গুপ্তার পেনাল্টি মিস নিয়ে। প্রথমত বলি, জে গুপ্তাকে কেন শুরু থেকে নামানো হয়নি অনেকে জিজ্ঞেস করছিল। দেখুন, জে গুপ্তার আমি খুব একটা ফলো করিনি জে গুপ্তাকে, কিন্তু আমার প্ল্যাটফর্মে অনেকে আছে, মানে কতিপয় কিছু ব্যক্তি আছে যারা কিন্তু খুব বিচক্ষণ, মানে তারা খেলাটা ভালো বোঝে। ওই যে বলে না যে ফেরারির মালিক বলেছিল যে আমি তো ভাই ইঞ্জিনিয়ার নই, কিন্তু যারা কাজটা জানে তাদের আমি শনাক্ত করে নিচ্ছি, আমি তাদের থেকে মতামত নিই। তো আমার পক্ষে তো সমস্ত কিছু নজর রাখা সম্ভব না, কিন্তু আমি কিছু ব্যক্তিকে জানি আমার প্ল্যাটফর্মে যারা বিচক্ষণ, তো তাদের থেকে আমি ফিডব্যাক নিই। তো তারা আবার আইএসএলে অনেক খেলাই দেখে, অন্যান্য ক্লাবের খেলাও দেখে। তো তারা বলেছিল জয়গুপ্তার অ্যাটাকিং প্রাবেশটা মানে আক্রমণ করার ক্ষমতাটা খুব ভালো, কিন্তু ডিফেন্ডিংটা একটু দুর্বল। আমি নিজে দেখিনি, তো হয়তো সেই কারণে তো নুঙ্গাকে প্রথমে নামায়নি। এবার নুঙ্গাকে কেন নামায়নি এবং তার জন্য এক হয়েছে নিয়ে দেখলাম হাফ টাইমে এসএসসিএনে আপনার রঞ্জনের সাথে এর ঝামেলা লেগে গেছে। মানে ভালো, মানে একটা গুড সেন্সে, বিশু মানে বিশ্বজিতের। তো রঞ্জন বলছে এই নুঙ্গা, বারবার বলছি নুঙ্গাকে, তবু কেন করলো। তখন আবার বিশ্বজিৎ বলছে যে না, ও যেই সিস্টেমে খেলছে সেখানে কিন্তু যে 2 সাইড ব্যাক আছে, ওদের নেমে সাপোর্ট দেওয়ার কথা 2 সাইড ব্যাককে, যে হাফরা হয়েছে উইং হাফ, এটা হচ্ছে না। হতে পারে, মানে দুটোই ঠিক হতে পারে। তো যাকে, তো যেটা ঘটনা হলো, নুঙ্গা একসময় হলুদ কার্ড খেলো, তারপর তড়িঘড়ি ভয়ের জন্যে জে গুপ্তাকে নামানো। জে গুপ্তা নামার পর কিন্তু আমি দেখলাম ডিফেন্ডিং ওটা খারাপ করেনি, মানে তখন কিন্তু ফুল ফ্লোতে ছিল সাহাল আহমদ, আব্দুল সাহাল। তো জে গুপ্তা দেখলাম কিন্তু খুব একটা খারাপ ডিফেন্ডিং করেনি। ও যদি এরকম ডিফেন্ডিং করতে থাকে তাহলে কিন্তু ওকে আমরা মানে নামাতেই পারি, শুরু থেকেই নামাতে পারি, বড় ম্যাচও নামাতে পারি, এবং এক সময় হয়তো ইন্ডিয়া টিমও ঢুকে যেতে পারে। দেখতে হবে, মানে বড় ম্যাচে অন্তত যতক্ষণ খেলেছে মানে নির্ধারিত সময় এবং তারপর পরবর্তী 30 মিনিটে যথেষ্ট আশাব্যঞ্জক। এবার আপনি বলতে পারেন জে গুপ্তা পেনাল্টিটা কেন মিস করল। দেখুন, পেনাল্টি খুব বাজে মেরেছে, হ্যাঁ। তো অনেকে বলছে কেন মারল। আরে ভাই, যে বলছে আমাকে সেও মানে খুব, মানে সে কিন্তু আবার বিদেশেও থাকে, ভালো ব্যক্তি, এমনি ভালো ব্যক্তি। এমনি অনেকেই আবেগের চোটে আজকে অনেকে জে গুপ্তাকে গালমন্দ করবেন, কিন্তু দেখুন পেনাল্টি মারাটা থ্যাঙ্কলেস জব। কেন বলছে এই ব্যক্তি যে বলছে সে জানে না কে পেনাল্টিটা মেরেছে। মানে আপনি পেনাল্টি মেরে আপনি যদি গোল করেন আপনাকে কেউ মনে রাখবে না, কিন্তু আপনি পেনাল্টি মিস করলে সবাই আপনাকে গালমন্দ করবে। এতটাই থ্যাঙ্কলেস জব পেনাল্টি, মানে শুটিংটা। মানে আপনি গোল করছেন, কে, আমি বললাম এই তো মহেশ করেছে, 3টে বিদেশি করেছে, বলছে 4র্থ বিদেশি কেন করেননি রাশিদ, মানে কে মানা করেছিল রাশিদকে শট নিতে। আপনারা অনেকে হয়তো ভাবেন যে রাশিদ হয়তো এমনি যখন রেগুলার টাইমে খেলা হচ্ছে দূর থেকে দূরপাল্লা শট নিচ্ছে এবং সেই শট হয়তো গোল করছে, তাহলে পেনাল্টি তো ভালো শট মারতে হবে না, এর কোনো মানে নেই। আবার অনেকে আছে যারা তো 90 মিনিটের খেলা পেনাল্টি শট ভালো মারতে পারে, কিন্তু টাই ব্রেকের আবার পারে না। কারণ 90 মিনিটের খেলা আপনি ধরুন, আপনি এটা মেন্টালিটির ব্যাপার। 90 মিনিটের খেলা আপনি একটা পেনাল্টি পেলেন, আপনি মিস করলে আপনি জানেন খেলাটা শেষ হয়ে যাচ্ছে না, কিন্তু টাই ব্রেকারে আপনার একটা শট মিস মানে ম্যাচটা আপনি হেরে গেলেন। তো সেখানে কিন্তু মেন্টাল স্ট্রেসটা অনেক বেশি। আপনি একটা রেগুলার টাইমে পেনাল্টি নেওয়া আর টাই ব্রেকারে পেনাল্টি নেওয়া কিন্তু এক নয়। এবার আপনি বলতে পারেন না জয় গুপ্তা অভিজ্ঞ কী করে অর্জন করবে, বা যে কেউ কী করে অর্জন করবে, মানে কোনো আপনি প্র্যাকটিসের
টাই ব্রেকার করে আপনি এই ম্যাচ সিচুয়েশনে টাই ব্রেকার কিছুতেই আনতে পারবেন না। তাই জন্য আপনাকে ওই ম্যাচ সিচুয়েশনের দরকার, যে এই মিস করলে হেরে যাব, সেটা আপনি কী করে সিমুলেট করবেন, সেই পরিস্থিতিটা আপনি কী করে সিমুলেট করবেন। না, যুদ্ধের ব্যাপার মতন অনেকে দেখেন বলবে দেশে যুদ্ধ লাগলে আমি গিয়ে লড়বো, আবার অনেকে বলবো বাবা পারবো না, আমাদের যুদ্ধ হবে না। এবার যখন দেশে অ্যাকচুয়ালি যুদ্ধ লাগবে কোনো একটা দেশে, দেখবেন না তো যে বলেছিল উড়িয়ে দেবো, সে হয়তো ল্যাজ গুটিয়ে পালালো, আর যে হয়তো বলেছিল আমার দ্বারা যুদ্ধ হবে না ভাই ছেড়ে দাও, সে হয়তো দেখলেন যুদ্ধে এগিয়ে গেল। মানে আপনি জানেন না ওই সিচুয়েশনটা যখন ঘটবে, অ্যাকচুয়াল লাইফ সিচুয়েশান, তখন কে কীভাবে রিয়্যাক্ট করবে। তো আজকের দিনে আপনি কটা টুর্নামেন্ট হয় যেখানে টাই ব্রেকার হয়, বরঞ্চ আমি বলবো যারা ওই ক্ষেপের খেলে না, তাদের অনেক বেশি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। কারণ প্রত্যেকটা ক্ষেপ টুর্নামেন্টে খেলতে গেলে 2-3টে ম্যাচ ও টাই ব্রেকার অবধি যায়। তো ওই টাই ব্রেকার সিচুয়েশনটা যে গ্রুপটা কি লাস্ট কবে প্র্যাকটিস করেছি জিজ্ঞেস করুন, হয়তো বলতেই পারবে না, হয়নি হয়তো, ম্যাচই দিন যাতে ম্যাচই তো হয় না। তো যাকে এবারে আসি, আমার কেভিন সিভিল নিয়ে অনেকটা দুশ্চিন্তা ছিল। কেভিন কিন্তু খুব একটা খারাপ লাগলো না, কেননা খুব কম বাজেটের প্লেয়ার, তো কেভিনকে খুব একটা খারাপ লাগেনি। আবার অনেকেই বলছিলেন যে মিগুয়েলকে কেন নামালো না। দেখুন, মিগুয়েল নিয়ে আমরা আলোচনা করেছি, আমার চ্যাট ফোরামে আলোচনা করেছি যে মিগুয়েল মানে বলটা দিয়ে ছেড়ে খেলতে পারে না, মানে এটা একটা টেকনিক্যাল একটা অক্ষমতাই বলতে পারেন। মানে ও বলটা নিয়ে খেলে ঢুকতেই থাকে, যতক্ষণ ওকে কেউ ফেলে দিচ্ছে, টিপ করছে বা কিছু একটা হচ্ছে। আর খেলা যে কম্পোজ করবে মাঝ মাঠে, একটা ক্রিয়েটিভ একটা বল, যেটা তখন অনেকে রাশিদ করছিল। রাশিদ কিন্তু বেসিক্যালি নাম্বার 6, যেটা বলেছি, ও বল ধরাছাড়া করছিল, কিন্তু মিগুয়েলের দ্বারা এটা সম্ভব নয়। তো সেই জন্য তো মিগুয়েলকে শুরু থেকে নামায়নি। আমার মনে হলো এটা খুব একটা ভুল সিদ্ধান্ত অস্কারে। কিন্তু অস্কারে যে এটা একটা বিশাল ব্লান্ডার করেছে, সেটা নিয়ে আমাদের লালটুবাবু মানে দুলালবাবু বারংবার কিন্তু উল্লেখ করেছেন, যত ম্যাচ শেষ দিকে গড়িয়েছে তত বেশি উল্লেখ করেছেন। যেই ব্লান্ডারটা বিশাল বড় করলো অস্কার, সেটা হচ্ছে যে যখন এডমান্ড চোটটা পেলো, এডমান্ডকে নামানোটা ভুল হয়নি শুরুতেই, কারণ আমি আগেই আলোচনা করেছি যে যেখানে আমরা দেখছি যে এডমান্ড আর সায়ন বিষ্ণু থেকে বেটার, সেখানে আপনি হঠাৎ করে বিষ্ণুকে কেন স্টার্ট করছেন। তো আজকে শুরুতে বিষ্ণুকে নামায়নি, এডমান্ডকেই নামিয়েছিল। এডমান্ড ভালো মন্দ মিশিয়ে খেলছিল, মানে কিছুটা ভালো কিছুটা মন্দ। এবার এডমান্ডের চোট পাওয়ার পর বিষ্ণুকে নামালো, এবং নামিয়ে যে ব্লান্ডারটা করলো অস্কার, যে সেই মুহূর্তে এডমান্ড খেলছিল রাইট উইংয়ে, আর আপনার বিপিন খেলছিল লেফট উইংয়ে, বিপিন সিং। এবার বিষ্ণুর কিছু টেকনিক্যাল অক্ষমতা আছে, মানে টেকনিক্যালি হ্যান্ডিক্যাপড। এবার বিষ্ণুকে অ্যাকোমোডেট করার জন্য বিপিনকে রাইট উইংয়ে পাঠিয়ে দিল, বিষ্ণুকে লেফট উইংয়ে রাখলো। তার ফলে হঠাৎ করে বিপিনের খেলাটাই নষ্ট হয়ে গেল, মানে খেলা থেকে হারিয়ে গেল। তারপরে একদম এক্সট্রা টাইমে গিয়ে আবার যখন নিয়ে এসে, ততক্ষণে অলরেডি ওই ফ্লোটা হারিয়ে গেছিলো বিপিন সিংয়ের। তো এই ব্লান্ডারটা কিন্তু আপনার করতো, মানে সিএফএল লেভেলেও আপনার বিনো একই জিনিস করতো। মানে কোনো একটা বাঙালি ছেলেকে হয়তো তার উইং থেকে তাকে সরিয়ে দিত, মানে তার ফেভারিট পজিশন থেকে, কেননা তার কেরালা কিছু টেকনিক্যাল জঞ্জাল ছেলে ছিল, তাদেরকে তাদের পছন্দ মতন জায়গায় খেলাবে বলে ওই একই কাজ করতো। মানে তার ওই খদ্দের বা ওই কে গার্বেজ, যেটা আমি বলি টেকনিক্যাল জাঙ্ক, তাকে তার ফেভারিট পজিশনে খেলাবে বলে সে বাঙালি ছেলেটাকে সে অন্য স্থানে স্থানান্তরিত করে দিত, রিলোকেট করে দিত, তারপর টিমেরও ক্ষতি হতো। একই কাজ কিন্তু এই বিষ্ণুকে নামানোর সাথে সাথে বিপিনের সাথে করা হলো। তা এই ওভারঅল হিরোশির ম্যাচ ফিট অবশ্যই নয়, কিন্তু হিরোশি কিন্তু বল ধরা ছাড়ার মধ্যে একটা শিক্ষার ছাপ আছে। মানে ওর টিপিক্যাল নাম্বার 9, মানে প্রথমে ভাবা গিয়েছিল হয়তো নিচে নেমে খেলতে পারে না, কিন্তু বল ধরে মানে ওয়ান টাচে খেলে ভালো জায়গায়। আবার একটা জায়গা দেখলাম, সেটা লালটুবাবু উল্লেখ করেছিল, হিরোশিকে একটা ক্রস করেছিল বিষ্ণু রাইট থেকে, মানে বলটা এমন হাইটে মেরেছে, ও 6.5 ফুট ও হেড মারতে পারেনি, মানে বলটা অ্যাসেন্ডিং ছিল, মানে যখন হিরোশিকে ক্রস করছে বলটার উপর দিকে উঠছিল, মানে ওটার যে ইনক্লিনেশনটা। তো এরকম পরিস্থিতি কিন্তু গত বছরও হতো দিয়ামান্টাকসের সাথে, মানে আর বিষ্ণুর সাথেই হতো। মানে এমন ট্র্যাজেক্টরিতে বিষ্ণু ক্রসটা করতো যে দিয়ামান্টাকসের কাছে যখন বলটা ক্রস করতো, তখন বলটা ওপর দিকে তার ছিল, মানে তার মোশনটা ইনক্লিনেশনটা ওপর দিকে থাকতো। দিয়ামান্টাকস একটু রকচটা
ও হাত পা ছুঁড়ে অঙ্গভঙ্গি করতো, তো পাবলিকে দৃষ্টিটা অন্যদিকে ঘুরে যেত। পাবলিক যে ক্রসটা ভুলভাল করলো টেকনিক্যালি, সেইটা নিয়ে আলোচনা না করে কেন দিয়ামান্টাকাস হাত পা ছুঁড়েছে সেইটা নিয়ে আলোচনা করতো। হিরোশি জাপানি ছেলে, ভদ্র সভ্য, হয়তো একটু মাথা ঝুঁকে হয়তো সান করলো, হয়তো বিষ্ণু সান এর মতো করলো হয়তো। পাবলিকে তাই নজরে ওদিকটা গেল না, পাবলিক তাই এখন ওই নিয়ে আলোচনা করছে যে অন্তত দুলালকে আমি দেখলাম আলোচনা করতে যে ক্রসটা ঠিকঠাক হয়নি বিষ্ণুর। আর এই হামিদ একটা গোল মিস করলো। দেখুন হামিদ তো নাম্বার 9 নয়, ও উইঙ্গার, টিপিক্যাল উইঙ্গার। তো নাম্বার 9-এর মধ্যে আপনি অত ক্লিনিক্যাল ওই ব্যাপারটা এক্সপেক্ট করবেন যে 2 পেলে 2 গোল করে দেবে, কি 3টে পেলে 2 গোল করবে। ও উইং থেকে খেলবে, কিছু গোল করবে, কিছু গোল মিস করবে, এটা অবভিয়াস। থাকুক, অসুবিধা নেই। মানে যদি একটা উইঙ্গার থাকে যে প্রয়োজনে খেলেও দিতে পারে নাম্বার 9 এই পজিশনে, মোটামুটি 1-2 গোল করে দেবে, ঠিক আছে। কিন্তু আপনি ওর থেকে এটা এক্সপেক্ট করবেন না যে মানে ধরবে রয় কৃষ্ণ টাইপ। তার জন্য আপনাদের নাম্বার 9 নিয়ে আসতে হবে। যেমন হিরোশি নাম্বার 9 ঠিক ম্যাচ ফিট নয় এই মুহূর্তে। আর হিরোশির এই হেডের ব্যাপারটা দেখুন, ওই হেড আপনি যতই ভালো হেডার হন, আপনি শিশির ঘোষ হন বা যাই হন, আপনাকে তো হেডটা ঠিক জায়গায়, মানে আপনাকে যে ক্রসটা করবে একটা তো ঠিক জায়গায় করতে হবে। এবার আপনি ঠিক জায়গায় ক্রস করলে যে সবাই হেড করতে পারে তার কোনো মানে নেই। ভালো হেডার সে যে একটা ভালো ক্রসকে গোলে রূপান্তরিত করতে পারবে হেড মারফত। বাজে হেডার সেটা পারবে না, কিন্তু ভালো হেডার একটা বাজে ক্রসকে কখনো গোলে রূপান্তরিত করতে পারবে না। আপনার মানে দুটোই লাগবে, একটা ভালো হেডারও লাগবে আর ভালো দক্ষ ক্রসারও লাগবে, মানে যে ভালো দক্ষ ক্রসটা করছে। বোঝা গেল? মানে আপনি ভালো রাঁধুনি নিয়ে এলেন, আপনার কাঁচা মাল মশলাগুলো পচা মাল, তো কোনো রাঁধুনি পারবে না সেটা রান্না করতে। একটা ভালো রাঁধুনি এনে পুরোটা আপনার লোকসান হয়ে যাবে। তো এটাই বলার ছিল যে অনেকগুলো তো ভালো জিনিস বললাম, তাই তো, মানে খারাপ কী বললাম? ঠিক আছে, দেখুন টাই ব্রেকার হয়ে যাবে, টাই ব্রেকার পর ম্যাচ কারোর হাতে থাকে না। একটা মিস করেছে ওরা, একটাও মিস করেনি, ঠিক আছে। আর এটা ভাবুন না যে আপনার ইস্টবেঙ্গল কতটা পিছিয়ে ছিল মোহনবাগান সুপার জায়ান্টের থেকে, মানে ধারে ভারে কতটা পিছিয়ে ছিল। এখন কিছু ব্যাপার তো আমরা আইডেন্টিফাই করেই ফেলেছি, যেমন নাম্বার 9 ভালো লাগবে। মানে হিরোশি আমি জানি না, মানে হিরোশিকে দিয়ে কতদিন কি চলবে। ম্যাচ ফিট হতে হবে না একটা প্লেয়ারকে। আপনি নিয়ে এলেন একটা ওষুধ নিয়ে এলেন, এখন তো কাপ সিরাপের গল্প হচ্ছে না ভারতে, একটা ওষুধ নিয়ে এলেন যেটা এক্সপায়ার হয়ে গেছে, তো সেই ওষুধ দিয়ে লাভটা কী? বা তার মধ্যে একটা ইমপিউরিটি রয়েছে, মানে কন্টামিনেশন রয়েছে, তো লাভ নেই। তেমনি হিরোশি যদি ম্যাচ ফিট না হয় তাহলে হিরোশিকে রেখে আপনার লাভ নেই, আপনার তাহলে লাগবে। আপনার সাউল জানেন, সাউলের সমস্যা আছে। আপনার এই মধ্যে আমি মিগুয়েলকে নিয়েও সমস্যা আছে। মিগুয়েলকে নিয়ে যে সমস্যা আছে শুরু তো আমরা অতটা বুঝতে পারিনি, কেন অতটা মিগুয়েলের খেলা আমি ফলো করিনি সেইভাবে। এখন বোঝা যাচ্ছে মিগুয়েল সাউল দুজনের মধ্যে সমস্যা আছে। রাশিদ যথেষ্ট ভালো। আপনার কেভিনটা মনে হচ্ছিল অল্প টাকার প্লেয়ার, হয়তো খুব একটা ভালো হবে না, কিন্তু সেকেন্ড সেন্টার ব্যাক হিসেবে ভালো। দরকার একটা বিদেশি সেন্টার ব্যাক আমাদের লাগবে, আর একটা লাগবে কেভিন টাইপ, বা ওর থেকে একটু বেটার হলে তো ভালোই হয়। আজকে গিল খুব একটা খারাপ কিপিং করেনি, মানে একটা হাই ভোলাটাইল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, সে অর্থে কিন্তু খুব একটা খারাপ কিপিং গিল করেনি। মাঠে প্রচুর লোক এসছে শুরুতে, দেখছিলেন এসএসএনে রজত শুভ্র বাবা একটু ঘাবড়ে গেছিলো, বলছে এত অল্প লোক কেন। তারপর হাফ টাইমে দেখি খুব মানে উৎফুল্ল, বলছে প্রচুর লোকজন এসছে। ভালো ব্যাপার তো, প্রচুর লোকজন এসছে। ও আমার ওই আগের অডিওতে আপনি নিশ্চয়ই শুনেছেন, ওই আইএসএলে যে আরএফপিটা হয়েছে সেই, যেখানে যে একটা টেকনিক্যাল ঘাপলা আছে। টেকনিক্যাল ঘাপলা মানে যে আমরা ভেবেছিলাম ফ্র্যাঞ্চাইজি ফিটা নেই, সেটার বদলে যে দুটো অঙ্ক ঢুকিয়ে রেখেছে। একটা যে 10% 20% রেভিনিউ দিতে হবে, প্লাস সেন্ট্রাল রেভিনিউ থেকে টাকাটা যে আগে দেওয়া একটা কমিটেড টাকা ছিল ওইটা তুলে দিয়েছে। মানে ওই দুটো অ্যামাউন্ট আপনি যদি জুড়ে দেন, যেটা ফেরত পেত আর যেটা আপনি দিতে হবে, ওটা টোটাল ইকুইভ্যালেন্ট মোটামুটি ফ্র্যাঞ্চাইজি ফি। ওটা নিয়ে এখন আজকে দেখলাম ওই গোয়া থেকে ওদের ঘরোয়া পেটোয়া সাংবাদিক আবার একটা প্রতিবেদন লিখেছে। মানে প্রথমে কারোর নজরে সেটা পড়েনি, যাকে ওটা আলাদা বিষয়, দেখা যাবে। ওটা তো আমাদের হাতে নেই না, কে চালাবে দেশের লিগ, কীভাবে চলবে। আশা করি আইএফএ শিল্ডটা সামনের বছরও হবে, এইভাবেই হবে, বা চেয়ে আরও বেটার করে হবে। আর ইস্টবেঙ্গল টিমের স্কোয়াড স্ট্রেংথ আশা করি আর একটু বাড়ানো যাবে। আমরা তো দেখে ফেললাম কোথায় কোথায় সমস্যা আছে। সুপার কাপটা বিষয় না, সুপার কাপটা দেখুন আদৌ হয় কি না। অর্ধেক টিম হয়তো বন্ধ করে দেবে, কী হবে কি জানে। সুপার কাপটা কিছু একটা হবে। আমাদের গ্রুপে তো এই মোহনবাগান একটা জাস্ট ম্যাচ, বাকি দুটো তো একটা ডেম্পো টিম আর একটা চেন্নাই টিম, দুটো দিয়ে কোনো বিদেশি নেই। মানে
ওরকমই মানে ওয়ান ম্যাচ অ্যাফেয়ার হয়ে যাবে, মানে মন মানুষের জিতলে পরের ধাপে যাবো, নয়তো যাবো না। ওয়ান ম্যাচ অ্যাফেয়ার 31 অক্টোবর ম্যাচ, যদি আদৌ সুপার কাপ হয় তো অনেক অনেক ভালো জিনিসই তো বললাম। তো মনটা ভালো রাখুন, আর এই যে অ্যাকচুয়াল সমস্যা সেগুলো তুলে ধরুন। উল্টোপাল্টা যে গুপ্তাকে, আরে যে গুপ্তা, আর বললাম পেনাল্টি যারা করেছে তাদের নাম আপনার মনে নেই, যে মিস করেছে তার নাম মনে আছে। আর ওই যে মানে আপনি যতই প্র্যাকটিস করুন পেনাল্টি শট, আপনি অ্যাকচুয়াল ওই এরকম টাইব্রেকার সিচুয়েশনে যতক্ষণ না প্র্যাকটিস করবেন আপনার মধ্যে ওই অভিজ্ঞতাটা আসবে না। চলো, ভালো থাকবেন।